আমাদের কাস্ট আয়রন চ্যাপ্টারের ভিতরে অ্যালয়িং একটা ওয়ার্ড ছিল। যখন টু আর মোর মেটালিক এলিমেন্টস গুলোকে একসাথে কম্বাইন্ড করা হয় তখন সেটাকে অ্যালয় বলা হয়। তো এই এলিমেন্টস গুলোকে যখন অ্যালয় তৈরি করা হয় বা অ্যালয়িং যখন করা হয় তখন একটা ফেসের সাথে আরেকটা ফেস একদম কমপ্লিট ভাবে মিক্সড হয়ে যায় আর কি। এমন ভাবে ব্লেন্ডিং হয় যে আলাদাভাবে দুইটা কনস্টিটিউয়েন্ট যদি এরকম হয়, দুইটা আলাদা মেটাল যদি হয়, তাদের আলাদা উপস্থিতি ফিজিক্যাল ভাবে এটাকে বোঝা যায় না, এবং দুইটার মিক্সড অবস্থায় যে প্রপার্টিজ শো করে সাধারণত দুইটা ইন্ডিভিজুয়াল প্রপার্টিজ যেটা থাকবে তার চাইতে বেস্ট একটা প্রপার্টিজ শো করে। আর কম্পোজিটের ক্ষেত্রে হয় যে এখানেও টু আর মোর এলিমেন্টস গুলাকে একসাথে কম্বাইন করা হয়, বাট এই কম্বিনেশনটা হয় সেপারেট সেপারেট লেয়ার আকারে থাকে। অ্যালয়ের ক্ষেত্রে লেয়ার গুলা সেপারেট করা যায় না, কম্পোজিটের ক্ষেত্রে লেয়ার গুলাকে ডিরেক্ট সেপারেট করা যায়। তাহলে কম্পোজিট তৈরি করার পারপাস এইটাই, obtain more desirable combination of properties। কোনো একটা ম্যাটেরিয়ালস অ্যাড করার ফলে কোনো একটা ম্যাটেরিয়ালস এর হার্ডনেস অনেক বেশি, আবার কোনো একটা ম্যাটেরিয়ালস এর ব্রিটেলনেস বেশি, ব্রিটেলনেস বা হার্ডনেস এরকম বেশি, আরেকটার হয়তো ডাকটিলিটি বেশি। তাহলে এই ব্রিটেলনেস বেশি আর ডাকটিলিটি বেশি দুইটাকে একসাথে করে এমন একটা অবস্থায় যাচ্ছে মোটামুটি অপটিমাম একটা প্রপার্টিস তৈরি হবে কম্পোজিটটা। যেমন একটা এক্সাম্পল হিসেবে এখানে লেখা, যেমন লো ডেনসিটি ডেন্সড কম হবে আবার স্ট্রেংথ বেশি নেবে, কম্পোজিটের ফলে এরকম হতে পারে। তো কম্পোজিটকে যদি ক্লাসিফিকেশন করা হয়, বেসিক তিনটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। কম্পোজিটের ভিতরে দুইটা পার্টস থাকে, একটা পার্টসকে বলা হয় ম্যাট্রিক্স, যে পার্টসের পরিমাণ বেশি থাকে কম্পোজিটের মধ্যে ম্যাক্সিমাম যে পোরশনটা থাকে সেই পোরশনটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সাথে অন্য যে সাবস্টেন্স বা অন্য যে ম্যাটেরিয়ালস এটা অ্যাড করা হয় সেই অংশটাকে বলা হয় ডিসপার্সড ফেস। ম্যাট্রিক্সের সাথে অন্য যে অংশটা অ্যাড করা হয় সেটাকে বলা হচ্ছে ডিসপার্সড ফেস। তাহলে ডিসপার্সড ফেস হিসাবে যদি পার্টিকেল অ্যাড করা হয় ম্যাট্রিক্সের সাথে, পার্টিকেল সাবস্টেন্স যদি অ্যাড করা হয় তখন সেটাকে বলে পার্টিকেল রিইনফোর্সড কম্পোজিট। সিমিলার ভাবে এখানে যদি ফাইবার অ্যাড করা হয়, ম্যাট্রিক্সের সাথে ফাইবার অ্যাড করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ফাইবার রিইনফোর্সড কম্পোজিট। আরেক ধরনের কম্পোজিট আসে যেগুলোকে স্ট্রাকচারাল কম্পোজিট বলে। পার্টিকেল গুলো আবার লার্জ পার্টিকেল হইতে পারে বা স্মল পার্টিকেল হইতে পারে। ফাইবার গুলো একইভাবে কন্টিনিউয়াস হইতে পারে, কন্টিনিউয়াস হলে সাধারণত অ্যালাইনড হয় এবং একটু বড় লেন্থের হয় ফাইবার। আর যখন ফাইবারটা ছোট লেন্থের হয় তখন সেটাকে ডিসকন্টিনিউয়াস ফাইবার রিইনফোর্সড কম্পোজিট বলে। ডিসকন্টিনিউয়াসটা আবার দুই ভাবে হইতে পারে, কখনো অ্যালাইনডনেস থাকতে পারে, কখনো অ্যালাইননেস নাও থাকতে পারে, র্যান্ডম ভাবে হইতে পারে। আর স্ট্রাকচারাল যে কম্পোজিট এটা ল্যামিনেটস, এক একটা লেয়ার লেয়ার থাকে ল্যামিনেটস, আবার স্যান্ডউইচড হিসাবেও থাকতে পারে। তাহলে উপরে যদি আমরা দেখি, দেখো উপরের রাইট হ্যান্ড সাইডের যে ফিগারটা, ম্যাক্সিমাম যে পোরশনটা সেই পোরশনটাকে বলা হচ্ছে
ম্যাট্রিক্স, এই যে ব্লু কালারের যে বা অ্যাশ কালারের যেটা, এটাকে ম্যাট্রিক্স বলতেছি। আর এর ভিতরে আলাদাভাবে যে ম্যাটেরিয়াল গুলো অ্যাড করা হচ্ছে, এই অংশগুলোকে বলা হচ্ছে ডিসপার্সড ফেজ। তাহলে টোটালটা মিলে হচ্ছে কম্পোজিট। এখানে ডিসপার্সড ফেজ এন্ড ম্যাট্রিক্স ফেজ দুইটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে, এবং এটাকে যখন আবার সেপারেট করতে চাওয়া হবে, এটা আলাদাভাবে অনেক সময় সেপারেটও করা যায়। তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে কন্টিনিউয়াস ভাবে থাকে, ম্যাট্রিক্সের মাঝখানে ডিসপার্স গুলো অ্যাড করা হয় যেটা ডিসকন্টিনিউয়াস ভাবে থাকে, এবং ডিসপার্সড ফেজের চারপাশে ম্যাট্রিক্স দ্বারা সারাউন্ডেড থাকে। ম্যাট্রিক্স হিসাবে যদি মেটাল ইউজ করা হয়, তখন এই ধরনের কম্পোজিট গুলোকে বলা হয় এমএমসি বা মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট। যদি সিরামিক অ্যাড করা হয় তখন সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট, যখন পলিমার অ্যাড করা হয় তখন পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট। এখানে কিছু এক্সাম্পল দেখো। স্ফেরোডাইট স্টিল, তাহলে এই স্টিল তোমরা ফেজ ডায়াগ্রামে স্টিলের ডেফিনিশন পড়েছিলা। স্টিলের মধ্যে কি থাকে একটু মনে করো, যে দেখো প্রথমটা ছিল পিওর আয়রন, আয়রনের পরে ছিল স্টিল, স্টিলের পরে ছিল কাস্ট আয়রন। তাহলে স্টিল পোরশনটার মধ্যে মনে করে দেখো যে পারলাইট থাকে, আর পারলাইটটা আবার দুইটা জিনিস দিয়ে তৈরি। একটাকে লেফট সাইডে ছিল ফেরাইট, আলফা ফেরাইট, আর রাইট হ্যান্ড সাইডে ছিল সিমেন্টাইট। তাহলে এই স্টিলের মধ্যে ফেরাইটটা হচ্ছে ডাকটাইল বিহেভিয়ার শো করে, আর সিমেন্টাইট যেটা, যে ব্ল্যাক কার্বনের পোর্শন যেটা সিমেন্টাইট বা আয়রন কার্বাইড, এটা বিটেল বিহেভিয়ার শো করে। সিমিলার ভাবে আরেকটা কম্পোজিটের এক্সাম্পল যদি বলি, পার্টিকেল রিইনফোর্সড কম্পোজিটের এক্সাম্পল যদি বলি, টাংস্টেন কার্বাইড আর হচ্ছে কোবাল্ট। কোবাল্টটা হচ্ছে ম্যাট্রিক্স হিসেবে কাজ করে, এর ডাকটিলিটি বেশি থাকে, টাফনেস বেশি থাকে। আর টাংস্টেন কার্বাইড যেটা, এটা বিটেল হয়, একটু হার্ড হয়। দুইটা মিলে একটা অপটিমাম প্রপার্টিজ পাওয়া যায়। আবার অটোমোবাইলের যে চাকাগুলো থাকে যে টায়ারের মধ্যে, এই টায়ারের ক্ষেত্রে রাবারটা হচ্ছে ম্যাট্রিক্স পোর্শন হিসেবে কাজ করে। আর রাবারের যেহেতু টায়ারটা কি কালো বর্ণের হয়, তাহলে ওই যে কার্বন যেটা থাকে সেটা ডিসপার্সড ফেজ হিসেবে বা পার্টিকেল হিসেবে কাজ করে। আচ্ছা, এখন যদি তাহলে বোঝা যাচ্ছে যে দুইটা মিক্সড করা হচ্ছে, প্রপার্টিজ গুলো এখন কিভাবে চেঞ্জ হবে, প্রপার্টিজ গুলো এখন কিভাবে চেঞ্জ হবে। দুইটা পোর্শন, একটা হচ্ছে ম্যাট্রিক্সের পোর্শন আর একটা হচ্ছে ডিসপার্সড ফেজের পোর্শন। তাহলে ভিএম যে টার্মটা, ভিএম এটা হচ্ছে ভলিউম ফ্র্যাকশন অফ ম্যাট্রিক্স, আর ভিপি এটা হচ্ছে ভলিউম ফ্র্যাকশন অফ পার্টিকেলস। তাহলে দুইটা ভলিউম একসাথে মিক্সড হয়ে হচ্ছে 1 বা 100%। ভলিউম ফ্র্যাকশন অফ ম্যাট্রিক্স, ভলিউম ফ্র্যাকশন অফ পার্টিকেল, দুইটা মিলে এটা হচ্ছে 1 বা 100%। ইলাস্টিক মডুলাস অফ ম্যাট্রিক্স ইএম, ইলাস্টিক মডুলাস অফ particle, volume fraction of matrix, volume fraction of particle equal to 1 by EC, elastic modulus of composite. তাহলে এখানে ম্যাট্রিক্সের মধ্যে ডিসপার্সড ফেজ কত পার্সেন্ট আছে সেটা হবে ভিপি, তাহলে বাকি অংশটা ম্যাট্রিক্স ফেজ। তাহলে এখান থেকে ভিএম আর ভিপি পাওয়া যাবে। যে দুইটা ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে তার ইলাস্টিক মডুলাস তো জানা থাকবে, এই ম্যাটেরিয়ালস ইলাস্টিক মডুলাস এটা তো একটা ফিজিক্যাল কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে ওই কম্পোজিটের ইলাস্টিক মডুলাস মিনিমাম কি হবে সেটা পাওয়া যাবে। এটা হচ্ছে লোয়ার লিমিট। আর আপার লিমিটটা হচ্ছে ভিএম ইন্টু ইএম প্লাস ভিপি ইন্টু ইপি, ভিএম ইন্টু ইএম প্লাস ভিপি ইন্টু ইপি। যেমন এখানে হচ্ছে, যেমন টাংস্টেনটা হচ্ছে কপার আর টাংস্টেন এই দুইটাকে মিক্সড করা হয়েছে, কপারের পার্সেন্টেজ টাংস্টেনের পার্সেন্টেজ। তাহলে ম্যাক্সিমাম থাকে হচ্ছে ভিএম ইন্টু ইএম প্লাস ভিপি ইন্টু ইপি, আর লোয়ার লিমিট থাকে
1 by EC equal to VM by EM plus VP by EP. এখন তোমাদের এক্সামে যদি এরকম কোশ্চেন আসে, ধরো এখানে কয়টা টার্ম লাগতেছে, এখানে একটা টার্ম লাগতেছে, ভিএম আর ভিপি মিলে একটা টার্ম লাগতেছে, দুইটা, এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম। এই চারটা টার্মের মধ্যে যে কোনো তিনটা টার্ম দিয়ে দেওয়া থাকবে। সাপোজ ইএম, ইপি আর ভিএম দিয়ে দেওয়া থাকলো, অথবা ইএম, ইপি আর ভিপি দিয়ে দেওয়া থাকলো, তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে আপার লিমিট এন্ড লোয়ার লিমিট অফ ইলাস্টিক মডুলাস ক্যালকুলেট করো। অথবা বলা থাকতে পারে যে ইলাস্টিক মডুলাস অফ কম্পোজিটের আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, ভলিউম ফ্র্যাকশন দেওয়া আছে, একটা ইএম দেওয়া আছে, তাহলে ইপি বের করো, বা ইপি দেওয়া আছে ইএম বের করো, এরকম আসতে পারে। জাস্ট ফর্মুলাতে ভ্যালুগুলো বসাই দিলে বের হয়ে যাবে, ইজি ম্যাথ। আরেকটা হচ্ছে ফাইবার রেইনফোর্সড কম্পোজিট। তাহলে বললাম যে পার্টিকেলের পরিবর্তে যদি যখন ফাইবার অ্যাড করা হয় তখন সেটাকে আমরা ফাইবার রেইনফোর্সড কম্পোজিট বলি। তাহলে ফাইবার যখন অ্যাড করা হয় তখন দেখা যাচ্ছে স্ট্রেংথ অনেক বেশি ইনক্রিজ করে, যেহেতু এটা ইলংগেশন বেশি হয় ফাইবারের, তাহলে এটা ফাইবারের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেংথ বেশি থাকে। তো এই ফাইবার গুলা ফাইবার গ্লাস হইতে পারে, গ্লাস ফাইবার হইতে পারে, আবার ম্যাট্রিক্সটা ডিফারেন্ট টাইপস অফ পলিমার্স এর হইতে পারে। যেমন আবার ফাইবার টাইপ গুলা ডিফারেন্ট টাইপস অফ ফাইবার হইতে পারে। যখন সিঙ্গেল ক্রিস্টাল হয় তখন সেটাকে হুইস্কার্স বলে, পলিক্রিস্টালাইন হলে বা ফাইবার কিছু পলিক্রিস্টালাইন বা অ্যামরফাস এরকমও হইতে পারে। তো সিঙ্গেল ক্রিস্টাল হিসেবে গ্রাফাইট বা সিলিকন নাইট্রাইড, সিলিকন কার্বাইড এগুলো সিঙ্গেল ক্রিস্টাল হিসেবে ইউজ করা হয়। আর অ্যামরফাস বা পলিক্রিস্টালাইন হিসেবে সাধারণত পলিমার গুলা অথবা সিরামিক্স গুলা, যেমন অ্যালুমিনা এক ধরনের পলিমার, বা অ্যারামিড, ই গ্লাস, এই জিনিসগুলো ইউজ করা হয়। যেমন আলট্রা হাই মলিকুলার ওয়েট UHMWP, আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন, এগুলোকে ফাইবার হিসেবে ইউজ করা যায়। আরেকটা ইউজ করা যায় ওয়্যার ইউজ করা যায়, মানে ফাইবারের টাইপ হিসেবে। তাহলে ওয়্যার নাম শুনেই বোঝা যাচ্ছে মেটাল ইউজ করা হয় ডিসপাসড ফেজ হিসেবে, স্টিল, মলিবডেনাম, টাংস্টেন এগুলোকে ইউজ করা যায় ফাইবার হিসেবে। তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে ছিল যে ফাইবারটা যখন সাধারণত বড় যখন হয় তখন এটাকে কন্টিনিউয়াস হয়, আর কন্টিনিউয়াস ফাইবার গুলো সাধারণত অ্যালাইনড হিসাবে থাকে। আর যখন ডিসকন্টিনিউয়াস হয় বা ফাইবার গুলো যখন লেন্থ ছোট হয়, শর্ট হয়, তখন দুই ভাবেই থাকতে পারে, একটা হচ্ছে অ্যালাইনড হিসেবে থাকতে পারে, অথবা র্যান্ডম অ্যালাইননেস ছাড়া র্যান্ডম হিসাবে থাকতে পারে। আচ্ছা, এই ফিগার অনুযায়ী লেফট সাইডের ফিগারটা হচ্ছে তাহলে লং ফাইবার, রাইট সাইডের ফিগার দুইটা হচ্ছে শর্ট ফাইবার। এখন একটা কম্পোজিটের মধ্যে এই ফাইবার লেন্থটা শর্ট না লং, বা এটা কন্টিনিউয়াস ফাইবার না ডিসকন্টিনিউয়াস ফাইবার, এইটা আবার ডিফারেন্ট ক্যালকুলেশন থেকে বোঝা যায়। এখানে সিগমা এফ এটাকে বলা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথ আর কি। ফাইবারের যে ডায়ামিটার থাকবে এটা হচ্ছে স্মল ডি, আর যে ফাইবারের যে শেয়ার স্ট্রেংথ থাকবে সেটাকে বলা হচ্ছে টাউ সি। এখন দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে যে একটা ধরো ফাইবার লেন্থটা দেওয়া নাই, ফাইবার লেন্থটা দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে বাকি এই তিনটা ভ্যালু দেওয়া আছে, সিগমা এফ, ডি, টাউ সি, এই ভ্যালুগুলো দেওয়া আছে। তখন বলা হইতে পারে যে এইটা শর্ট নাকি লং। যদি ফাইবার লেন্থ না দেওয়া থাকে, ফাইবার লেন্থ যদি না দেওয়া থাকে তাহলে যদি সাধারণত 15 মিলিমিটারের চাইতে বেশি হয়, ফাইবার লেন্থটা যদি 15 মিলিমিটারের চাইতে বেশি হয় তখন সেটাকে বলা হয় লং ফাইবার। আর ফাইবার লেন্থটা যদি 15 মিলিমিটারের চাইতে শর্ট হয় তখন সেটাকে বলা হচ্ছে শর্ট ফাইবার। আরেকটা হতে পারে যে ফাইবার লেন্থটা দেওয়া আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে এই ভ্যালুটা বের করতে হবে।
তাহলে ফাইবার লেন্থটাও দেওয়া আছে আর এটাও দেওয়া আছে। তাহলে ফাইবার লেন্থ যেটা দেওয়া আছে সেটা যদি এই ভ্যালুর চাইতে বেশি হয়, ফাইবার লেন্থটা যদি এই ভ্যালুর চাইতে বেশি হয়, তখন বলবো এটা লং ফাইবার। আর ফাইবার লেন্থটা যদি এই ভ্যালুর চাইতে কম হয়, তখন সেটাকে বলবো স্মল ফাইবার বা ডিসকন্টিনিউয়াস ফাইবার। তাহলে এই যে এটাকেই লেখা হয়েছে, দেখো এটা একটা শর্ট এন্ড থিক ফাইবার, তাহলে ফাইবার লেন্থ হবে সিগমা এফ ডি ডিভাইড বাই 2 টাউ সি, এই ভ্যালুর চাইতে কম। আর লং ফাইবারের ক্ষেত্রে ফাইবার লেন্থ হবে সিগমা এফ ডি ডিভাইড বাই 2 টাউ সি, এই ভ্যালুর চাইতে বেশি হবে ফাইবার লেন্থটা। তাহলে এখান থেকেও তোমাদের ম্যাথ তাহলে আসতে পারে। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস ফাইবারের ক্ষেত্রে, তাহলে ইলাস্টিক মডুলাসটা কিভাবে চেঞ্জ হয়। দুই ধরনের ডিফরমেশন হতে পারে। একটা হচ্ছে যখন স্ট্রেস করা হয়, আর একটা যখন স্ট্রেন করা হয়। তাহলে কন্টিনিউয়াস ফাইবারের ক্ষেত্রে দুই ধরনের ডিফরমেশন, একটা হচ্ছে যে লংগিটিউডিনাল ডিফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ডিফরমেশন। তাহলে যখন লংগিটিউডিনাল ডিফরমেশন হয়, তখন স্ট্রেনটা সমান হয়। এই যে লংগিটিউডিনাল ডিফরমেশন যখন হবে, তখন স্ট্রেন গুলা সমান হবে। আর যখন ট্রান্সভার্স ডিফরমেশন হবে, তখন স্ট্রেস গুলা সমান হবে। তাহলে চেঞ্জটা কি হয় দেখো, যেহেতু সিগমা সি তাহলে টেনশিয়াল স্ট্রেংথ কম্পোজিট, আলটিমেট টেনশিয়াল স্ট্রেংথ ম্যাট্রিক্স, ভলিউম ফ্র্যাকশন অফ ম্যাট্রিক্স, আলটিমেট স্ট্রেংথ বা টেনশিয়াল স্ট্রেংথ অফ ফাইবার, ভলিউম ফ্র্যাকশন অফ ফাইবার। তাহলে এখানেও ওই একই ফর্মুলা, ভিএম ভলিউম ফ্র্যাকশন অফ ম্যাট্রিক্স প্লাস ভলিউম ফ্র্যাকশন অফ ফাইবার, এই দুইটা মিলে হবে হচ্ছে 1। তাহলে যে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকলে অন্য একটা পার্সেন্টেজ জাস্ট 1 থেকে মাইনাস করলে বের হয়ে যাবে। যেহেতু স্ট্রেন গুলো সমান, তাহলে কম্পোজিটের স্ট্রেন, ম্যাট্রিক্সের স্ট্রেন আর ফাইবারের স্ট্রেন তিনটা সমান। আচ্ছা, এটাকে আমরা তিনটা সমান স্ট্রেনকে একটা জাস্ট এপসাইলন ধরে নিলাম। তাহলে এখন যেহেতু তিনটাই সমান, তাহলে এপসাইলন যদি ডিভাইড করি, বোথ সাইডে এপসাইলন থেকে ডিভাইড করা হলো। এখন যেহেতু এই এপসাইলনের ভ্যালু তিনটাই সমান, তাহলে এখানে লিখলাম এইটা, এখানে লিখলাম এইটা, এখানে লিখলাম এইটা। এখন স্ট্রেস ডিভাইড বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন, এটা কি ইয়াংস মডুলাস বা ইলাস্টিক মডুলাস। তাহলে ইলাস্টিক মডুলাস অফ কম্পোজিট, স্ট্রেন ম্যাট্রিক্স ডিভাইডেড বাই স্ট্রেস ম্যাট্রিক্স ডিভাইডেড বাই স্ট্রেন ম্যাট্রিক্স, তাহলে ইলাস্টিক মডুলাস অফ ম্যাট্রিক্স, স্ট্রেস ফাইবার ডিভাইডেড বাই স্ট্রেন ফাইবার, ইলাস্টিক মডুলাস অফ ফাইবার। তাহলে লংগিটাল ডিফরমেশন যখন হয়, তখন স্ট্রেনটা সমান থাকে এবং কম্পোজিটের ইলাস্টিক মডুলাসটা হবে ইএম ভিএম প্লাস ইএফ ভিএফ। অন দ্য আদার হ্যান্ড, যখন ট্রান্সভার্স লোডিং থাকে, মানে যখন চওড়া ভাবে লোডিংটা থাকে, প্রস্থ বরাবর লোডিংটা থাকে, তখন স্ট্রেনটা ভ্যারি করে কিন্তু স্ট্রেসটা সমান হয়। তাহলে স্ট্রেন যেহেতু ভ্যারি করে, তাহলে স্ট্রেন ইলাস্টিক মডুলাস, স্ট্রেন কম্পোজিট, স্ট্রেন ম্যাট্রিক্স ইনটু ভিএম, স্ট্রেন ফাইবার ইনটু ভিএফ। তাহলে এই স্ট্রেস গুলাকে সমান একটা স্ট্রেস ধরা হইতেছে, তাহলে সমান স্ট্রেস দ্বারা ডিভাইড করা হইলো বোথ সাইডকে। এখন কম্পোজিটের জন্য তাহলে সমান যেহেতু, তাহলে এটাকে স্ট্রেস সি বললাম, এটাকে স্ট্রেস এম বললাম, এটাকে স্ট্রেস এফ বললাম। এখন স্ট্রেস বাই স্ট্রেন তাহলে হচ্ছে ইলাস্টিক মডুলাস, তাহলে স্ট্রেন বাই স্ট্রেস কি হবে, অন বাই ইলাস্টিক মডুলাস। সিমিলার ভাবে স্ট্রেন ম্যাট্রিক্স ডিভাইডেড বাই স্ট্রেস ম্যাট্রিক্স অন বাই ইলাস্টিক মডুলাস ম্যাট্রিক্স। তাহলে অন বাই ইলাস্টিক মডুলাস কম্পোজিট, ভিএম বাই ইলাস্টিক মডুলাস ম্যাট্রিক্স প্লাস ভিএফ বাই ইলাস্টিক মডুলাস ফাইবার। তাহলে এখন যদি এলসিএম করা হয়, এখান থেকে যদি এলসিএম করা হয়, অন বাই ইসি ইলাস্টিক মডুলাস কম্পোজিট
ইকুয়াল টু হবে ইলাস্টিক মডুলাস ম্যাট্রিক্স, ইলাস্টিক মডুলাস ফাইবার VMEF প্লাস VF EM। এখন এটাকে যদি জাস্ট রেসিপ্রোকাল করে দেওয়া হয় EC ইকুয়াল টু তাহলে EM ইনটু EF ডিভাইডেড বাই VMEF প্লাস VF EM। তাহলে এখান থেকেও তোমাদের এই ফর্মুলার ম্যাথ আসতে পারে। একটা এরকম দেওয়া থাকতে পারে, সাপোজ EM দেওয়া থাকলো, EF দেওয়া থাকলো, আর VM VF এর যে কোনো একটা দেওয়া থাকলো, দিয়ে বলা হলো যে লংজিটিউডাল লোডিং হইলে এর ইলাস্টিক মডুলাস কত হবে কম্পোজিটের, আর ট্রান্সভার্স লোডিং হলে ইলাস্টিক মডুলাস কত হবে। তাহলে এখানে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে, আগেরটাতে এই ফর্মুলা দিয়ে বের করলেই হয়ে যাবে। আচ্ছা, কম্পোজিট তৈরি করার কম্পোজিট যে তৈরি করা হয় এর প্রোডাকশন মেথড যেটা, একটা মেথড হচ্ছে পালট্রুশন মেথড। পালট্রুশন মেথডে কম্পোজিট তৈরি করা যায়। পালট্রুশন মেথডটা হচ্ছে এই যে দেখো আমাদের সুতার যেরকম কোণ থাকে, ইয়ার্নের যেরকম কোণ থাকে, একইভাবে এই যে ফাইবারের কোণগুলো আর কি, যেগুলোকে ফাইবার রোভিং বলে। এরপরে রেজিন থাকে, রেজিন মানে হচ্ছে গ্লু, এক ধরনের গ্লু থাকে। তাহলে কন্টিনিউয়াস ফাইবার আর পুলড, এই যে এটা থেকে পুল করা হচ্ছে, কন্টিনিউয়াস ফাইবারস আর পুল থ্রু দ্য রেজিন ট্যাঙ্ক, এই রেজিন ট্যাঙ্কের ভিতর থেকে ফাইবারটাকে পাস করানো হচ্ছে। তাহলে কি হবে, ফাইবারের গায়ে তাহলে রেজিন বা গ্লু বা আঠাটা লেগে যাবে। লেগে যাওয়ার পরে এরপরে এই যে ডাইটা, এই ডাইটাকে বলা হচ্ছে পারফর্মিং ডাই। এখানে কি হচ্ছে, ওই যে ফাইবার যেটা পাস হয়েছে, তার মানে এই পারফর্মিং ডাইয়ের মধ্যে থেকে হচ্ছে ম্যাট্রিক্সটা থেকে যাচ্ছে, পারফর্মিং ডাইয়ের ভিতরে ম্যাট্রিক্স থাকতেছে, আর ফাইবারটা ওই ম্যাট্রিক্সের লেয়ারের মধ্যে থেকে পাস করা হচ্ছে। তাহলে পারফর্মিং ডাইয়ের ভিতরে ম্যাট্রিক্স আর ফাইবার এই দুইটা মিক্সড হচ্ছে। এরপরে কি করা হচ্ছে, কিউরিং ডাই। কিউরিং মানে একটা হাই টেম্পারেচার যখন দেওয়া হয় তখন সেটাকে কিউরিং বলে। তা একটা নির্দিষ্ট হাই টেম্পারেচারে ওই ম্যাট্রিক্সের সাথে ফাইবারটা এটা পার্মানেন্ট শেপে চলে যাচ্ছে। এরপরে যেটা করা হচ্ছে, কিউরিং ডাইতে এরপরে ফাইনাল শেপে নিয়ে যাওয়ার জন্য এই পুলার দিয়ে পুল করা হচ্ছে। তাহলে এই পুলার দিয়ে পুল করলে আবার নির্দিষ্ট সাইজ এবং শেপ অনুযায়ী, যেটা ইসের ক্ষেত্রে করা হয় আর কি, স্ট্যান্ডার্ড মেশিনে যেমন করা হয় যে ডাইং এর পরে থিকনেস বা জিএসএম এগুলো যেরকম কন্ট্রোল করা হয়, একইভাবে পুলার গুলা দিয়ে নির্দিষ্ট সাইজ, শেপ, স্ট্রেংথ এগুলাকে মেনটেন করা হয়। এভাবে করে এটা এক ধরনের পালট্রুশন প্রসেসে কম্পোজিট তৈরি করা হয়। আরেকটা প্রসেস আছে যেটাকে ফিলামেন্ট উইন্ডিং প্রসেস বলে। ফিলামেন্ট উইন্ডিং প্রসেসটা আবার হচ্ছে যে ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সের সাথে ফাইবারটাকে কিভাবে পজিশনিং করা হবে তার উপর ডিপেন্ড করে মেথডটাকে বলে ফিলামেন্ট উইন্ডিং। তাহলে এই যে ফাইবার যেগুলো থাকে বা ফাইবার যেগুলো থাকে এটা নির্দিষ্ট প্যাটার্নে ম্যাট্রিক্সের সাথে অ্যাড হয় বা রেইনফোর্সড হয়। তো ফাইবার গুলাকে একটা নির্দিষ্ট রেজিন বাথের উপর থেকে বা রেজিনের ভিতর থেকে পাস করা হয়। এরপরে সেই রেজিন মানে বা গ্লু লাগা অবস্থায় ফাইবার গুলাকে ম্যাট্রিক্সের উপরে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে বা নির্দিষ্ট প্যাটার্নে উইন্ডিং করা হয় বা লাগানো হয়। সাধারণত এই উইন্ডিং এর জন্য কোনো একটা শেপের বা কোনো একটা টাইপের মেন্ডেল থাকে, যে মেন্ডেলের মাধ্যমে ওই নির্দিষ্ট শেপে যেতে পারে। এরপরে একটা নির্দিষ্ট লেয়ার বাই লেয়ার ওই ফাইবার গুলোকে অ্যাড করা হয়। যেমন এখানে কি হচ্ছে, এই যে হেলিক্যাল উইন্ডিং, তাহলে একটা হেলিক্সের মতো করে এটাকে পেঁচানো হচ্ছে, হেলিক্সের মতো করে পেঁচানো হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে হেলিক্যাল উইন্ডিং। এখানে এই যে রোভিং যেটা আছে, এই রোভিং এর
সারকামফারেন্স বরাবর এইটাকে সারকামফারেন্স বরাবর উইন্ডিং করা হচ্ছে। এই কারণে এই ধরনের যে কম্পোজিটটা তৈরি হবে এটাকে বলা হবে সারকামফারেন্সিয়াল উইন্ডিং। একইভাবে দুই পোলার দিয়ে যদি করা হয়, এই পোলারে যাচ্ছে, এই পোলার থেকে এই পোলারে আসতেছে, এই পোল এরপর উপরে উঠতেছে, উপর থেকে আবার এখানে আসতেছে, উপরে যাচ্ছে, উপর থেকে এখানে যাচ্ছে, এরকম এরকম করে পোলার পোলার ভাবে যখন করা হয় তখন সেটাকে বলে পোলার উইন্ডিং প্রসেস। তাহলে এভাবে করে তাহলে দুইটা মেথড, একটা হচ্ছে পালট্রুশন মেথড আর একটা হচ্ছে ফিলামেন্ট মেথড, দুইটা মেথডে কম্পোজিটকে প্রোডাকশন করা যায়। আরেক ধরনের যে কম্পোজিট ছিল স্ট্রাকচারাল কম্পোজিট। স্ট্রাকচারাল কম্পোজিটের মধ্যে দুই ধরনের কম্পোজিটের কথা বলা হয়েছে, একটাকে বলা ছিল ল্যামিনেটস আর একটাকে বলা ছিল স্যান্ডউইচড প্যানেল। ল্যামিনেটস গুলা এরকম লেয়ার বাই লেয়ার সাজানো থাকে এবং একটা লেয়ার আর আরেকটা লেয়ার দুইটার ভিতরে সাধারণত সিকোয়েন্সটা 90 ডিগ্রি হয়। কিভাবে দেখো, এই লেয়ারের ওরিয়েন্টেশন গুলা এরকম, পরবর্তী লেয়ারের ওরিয়েন্টেশন গুলা কিন্তু এরকম। তাহলে উপরের লেয়ারের সাথে এই লেয়ারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড ফাইবার গুলা, পরেরটা আবার এরকম। তাহলে সেকেন্ড লেয়ারের সাথে থার্ড লেয়ারটা আবার 90 ডিগ্রি, আবার থার্ড লেয়ারের সাথে ফোর্থ লেয়ারটা আবার 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি এরকম বলি, 1 3 5 এগুলো থাকবে 0 ডিগ্রি ওরিয়েন্টেশনে, আর তাহলে 2 4 6 এগুলো থাকবে 90 ডিগ্রি ওরিয়েন্টেশনে। তাহলে এরকম করে থাকার কারণে একটার পর একটা স্ট্যাক অবস্থায় থাকার কারণে দেখা যায় যে এটাকে আমরা রেইনফোর্সড কম্পোজিট বলে বা ল্যামিনেটস কম্পোজিট বলে। আরেকটা হয় স্যান্ডউইচ প্যানেল। স্যান্ডউইচের ক্ষেত্রে যেরকম করা হয় যে ধরো ব্রেডের দুইটা লেয়ার থাকে, মাঝখানে আরেকটা লেয়ার থাকে, তো এটাও ওই একই রকম। এই উপরের এই অংশটাকে বলা হচ্ছে ফেস শীট, এই শীটটা আর এই শীটটা, এই দুটাকে বলা হচ্ছে ফেস শীট। ফেস শীটের মাঝখানে মানে এটা হচ্ছে অ্যাডহেসিভ বা গ্লু, এটা হচ্ছে গ্লু। আর এখানে যে ম্যাট্রিক্স যেটা থাকে, ম্যাট্রিক্স যেটা থাকে বা এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে হানিকম্ব স্ট্রাকচার, এই যে মধুর চাকের মতো স্ট্রাকচার করে থাকে। এখন যেটা করা হচ্ছে, তাহলে এই মাঝখানে অ্যাডিসিভের লেয়ার আর ফেস শীট, আর মাঝখানে হচ্ছে হানিকম্ব। হানিকম্বের দুই পাশে দুইটা হচ্ছে অ্যাডিসিভ বা গ্লু, তার দুই পাশে দুইটা হচ্ছে ফেস শীট। এখন দুইটাকে যখন প্রেসার দিয়ে লাগাই দেওয়া হবে, তাহলে হানিকম্বের সাথে ফেস শীটটা লেগে যাবে অ্যাডিসিভের মাধ্যমে, হানিকম্ব লেয়ারের সাথে ফেস শীটটা লেগে যাবে অ্যাডিসিভের মাধ্যমে। এরপরে এরকম পাওয়া যাবে আর কি, এরকম ফাইনাল স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে এই ধরনের কম্পোজিট, এটাকে আমরা বলা হচ্ছে স্যান্ডউইচড প্যানেল। তাহলে এখানে মোটামুটি কম্পোজিটের বেসিক আইডিয়াটা দেওয়া হলো আর কি। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা একটা নির্দিষ্ট টাইম নিতে পারো, 15 ডেজ, নেক্সট ক্লাসে মানে 2 সপ্তাহ পরে আর কি। তোমরা এখান থেকে সিডনি এইচ অ্যাবনারের বইয়ের চ্যাপ্টার 13 সফট কপি তোমাদের আপলোড করা আছে, এখান থেকে এই 3টা কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাবে। ইফেক্টস অফ হাই টেম্পারেচার অন ম্যাটেরিয়ালস, ইফেক্টস অফ সাবনর্মাল টেম্পারেচার অন ম্যাটেরিয়ালস, ইফেক্ট অফ করোশন অন ম্যাটেরিয়ালস। এই 3টা কোশ্চেনকে তোমরা ওই চ্যাপ্টার থেকে নোট করবা, নোট করে আমাকে গুগল ক্লাসরুমে সাবমিট করবা। আমি গুগল ক্লাসরুমে সাবমিট করার অপশন দিয়ে দিব আর কি। স্যার লাস্ট ডেট কখন? যে নেক্সট ক্লাসে মানে 2 সপ্তাহ পরে আর কি, নেক্সট ক্লাসের ভিতরে আর কি, যখন তোমার সুবিধা হয়।